সি প্রোগ্রামিং কি জন্য আবিষ্কার হয়েছে? সি ল্যাঙ্গুয়েজ প্রথমে আবিষ্কার হয়েছিল, প্রথমে বাইনারিতে কোড লেখা হতো প্রোগ্রামিং। প্রথমে ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিংই লেখা হতো না। তো কম্পিউটারের পক্ষে বোঝা সম্ভব কঠিন হতো বাইনারি। কেন? কম্পিউটারের পক্ষে বেশি কথা, যে হিউম্যান বিইংস বাইনারিতে লিখছে তাকে বাইনারি কোড জানতে হতো প্রত্যেকটা। তাকে সেই বাইনারিতে কনভার্ট করতে হতো। খুব কষ্টকর হতো। এইজন্য সি প্রোগ্রামিং ১ম আবিষ্কার ডেনিস রিচি নামক একজন কেউ আবিষ্কার করেছিল। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি প্রোগ্রামিংতে ১ম ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউস করা হলো। যেখানে ইনপুট আউটপুট প্রসেস এর জন্য ইংলিশ ওয়ার্ড ইউজ করা গেল। আমি দেব সি প্লাস প্লাসে করবোই না। ঠিক আছে? একদম ভিএস কোডেই করব। যার ভিএস কোড সেটআপ নেই সে ল্যাপটপ নিয়ে আসবি। যদি তাও না নিয়ে আসতে পারিস, ওই আমার চ্যানেল বা যেকোনো ইউটিউব চ্যানেল থেকে করে নিতে পারিস। আমার চ্যানেলে গিয়ে ওই ভিএস কোডের সেটআপ আছে, সেটা দেখে ভিএস কোডটা সেটআপ করবি। তো সি প্রোগ্রামিং এ বেসিক্যালি ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং লেখা হয়। তো সবার আগে ভিএস কোড খুলে নিতে হবে। সবাই প্রিন্টএফ স্ক্যানার জানিস? জানিস না, ভেরি গুড। তো প্রসেসিং কম্পিউটারের প্রসেসিং ৩ টে প্রসেসে হয়। একটা হচ্ছে ইনপুট নেয় কম্পিউটার, সেটাকে প্রসেস করে, সেটাকে আউটপুট দেয়। এই কম্পিউটারের প্রসেসিং ৩ টে প্রসেসে হচ্ছে। ফোল্ডার বানিয়ে নেবো। আজকের ডেট হলো, এখানে ক্লিক করে যেরকম করে আমরা ভিএস কোড খুলে নিই। প্রথম সিএমডি খুলবো, কোড স্পেস ডট দিয়ে ভিএস কোড খুলবে। হ্যাঁ? যেকোনো প্রোগ্রামিং করতে গেলে, সি প্রোগ্রামিং করতে গেলে প্রথমে হেডার ফাইলের কাজ বুঝতে হবে। আমরা এখানে ভিএস কোডে যেহেতু করব, তাহলে সেকেন্ড হেডার ফাইলটা লাগবে না, যেটা আমরা ইউজ করতাম। হ্যাঁ। আচ্ছা, যখন ফাইল সেভ করব, সবার আগে সেভ করবি, যেহেতু ভিএস কোড খোলা আছে তাহলে ফাইলটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভ করে সবার আগে ফাইল নেম যা ইচ্ছা দে। ডট সি ম্যান্ডেটরি এক্সটেনশন, ক্যাপিটাল সি দিবি না স্মল সি দিবি, এটা এক্সটেনশন। যেরকম আমরা পাইথন সেভ করার সময় ডট পিওয়াই দিয়ে সেভ করেছি, সেরকম ফাইল সি সেভ করার জন্য ডট সি। আমরা যখন 11-12 এ করেছি প্রোগ্রামিং, সেখানে ডেভ সি প্লাস প্লাস দিয়েই করেছি, ভিএস কোড ইউজ করতাম না। আর ইঞ্জিনিয়ারিং পড়ছি তো, বাচ্চাদের সফটওয়্যার দিয়ে করবো না কাজ, ওই জন্য ভিএস কোডই করবো। ভিএস কোড এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যদি প্রথমে একটু বলে দিই কারোর আইডিয়া না থাকে, ভিএস কোড এমন একটা প্রোগ্রামিং সফটওয়্যার, প্রোগ্রামিং করা সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে সব প্রোগ্রাম রান হবে। তোর ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার থেকে চাকরি করা ২ বছর চাকরি যে কাজ করবি, সেই কাজও ভিএস কোড দিয়ে হতে পারে। তো ভিএস কোড সফটওয়্যার দিয়ে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চলে। তুই মোটামুটি ১৪ থেকে ১৫টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবি ৪ বছরে, যদি ঠিকঠাক করে শিখিস, যদি আমার ট্র্যাকে চলে। তো এটাকে কমেন্ট বলে, সি প্রোগ্রামিং এ কমেন্ট বলে। তাহলে যেরকম রাইট এ প্রোগ্রাম, পুরো নাম্বার যোগ করা ফার্স্টেই। তাহলে ফার্স্ট লাইন লাগে, এটাকে হ্যাশ ইনক্লুড লিখতে হয়। এটাকে হেডার ফাইল বলা হয় সি ল্যাঙ্গুয়েজের ভাষায়। এই সাইনটাকে বলা হয় হেডার ফাইল, একটুখানিকে, যেটা লেস দেন গ্রেটার দেন এর মধ্যে থাকছে, সেটা stdio ডট এইচ। ডট এইচ এর ফুল ফর্ম হেডার ফাইল। stdio এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউট। এটা একটা হেডার ফাইল যার কাজ হচ্ছে ইনক্লুড, ওয়ার্ডটা মানে হচ্ছে নিয়ে আসা। stdio এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এর মধ্যে অনেক ফাংশন আছে, মেন দুটো ফাংশন যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে প্রিন্টএফ আর স্ক্যানএফ। প্রোগ্রামিং এর বেসিক উদ্দেশ্য হচ্ছে ইনপুট নেওয়া, প্রসেস করে আউটপুট দেওয়া। আমি ইনপুট নেবো, প্রোগ্রাম আমাকে আউটপুট দেবে, কম্পিউটার কম্পাইলার বা কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে আমাকে আউটপুট দেবে stdio হেডার ফাইলের মাধ্যমে। প্রিন্টএফ আর স্ক্যানএফ কে পেজে আমি লোড করব। লোড করার জন্য কোন কিওয়ার্ড লাগে, সেটা হচ্ছে ইনক্লুড কিওয়ার্ড। ইনক্লুডের কাজ হচ্ছে লোড করা। কোথায় লোড করা? প্রোগ্রামের মধ্যে লোড করা। এবার ইনক্লুড লোড করে তার আগে একটা হ্যাশ লাগানো আছে। হ্যাশ কে বলা হয় প্রি প্রসেসর ডাইরেক্টরি। প্রি মানে আগে, প্রসেসিং এর আগে প্রিন্টএফ আর স্ক্যানএফ কে পেজে লোড করা হচ্ছে হ্যাশের কাজ। কার মাধ্যমে লোড করে? ইনক্লুড কিওয়ার্ডের মাধ্যমে লোড করে। কাকে লোড করে? হেডার ফাইলটাকে লোড করে stdio.h। এই হেডার ফাইলের মধ্যে আসলে কি আছে? এই হেডার ফাইলের মধ্যে প্রিন্টএফ বা স্ক্যানএফ আছে। প্রিন্টএফ দিয়ে আমরা আউটপুটের কাজ করি, আর স্ক্যানএফ দিয়ে আমরা ইনপুটের কাজ করি। যদি এটা করি, এটা ভয়েড মেন অনেকেই করে, বা কলেজের সব প্রফেসর করায়, যে ইন্ট মেন দিয়ে। আমি আমি একাই শিক্ষিত নই, তারাও শিক্ষিত আমার থেকে বেশি হতে পারে, কিন্তু সি তে ভয়েড মেন দিয়েই করা উচিত, সি ইন্ট মেন দিয়ে করা উচিত নয়। যদি কলেজে করাচ্ছে, বলবো না ভুল, কিন্তু লজিক্যালি ঠিক না। এটাকে ভয়েড মেন বলা হয়। ভয়েড আর মেন, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই কটা লাইন লাগবে। সেটা সি প্রোগ্রামিং করতে যাই, সেটা সি প্লাস প্লাস করতে যাই, জাভা করতে যাই, সেটা পাইথন করতে যাই, সিনট্যাকটিক্যাল একটু একটু চেঞ্জ, কিন্তু মেন থাকে। এবার মেন একটা ফাংশন, এটাকে ফাংশন বলা হয়। এরপরে ব্র্যাকেট হয়। পাইথনে যখন ব্র্যাকেট ট্যাকেট দিতে হতো না, কোলন দিতে হতো, এখানে ব্র্যাকেট ছাড়া কাজ হবে না। এটা ফাংশন। এই ফাংশনটার কাজ কি? এই ফাংশনটাকেই কম্পাইলার বা অপারেটিং সিস্টেম চেনে। অপারেটিং সিস্টেম এই ফাংশনটাকেই চেনে, তার মানে যে কোনো কাজ করতে যাচ্ছি অপারেটিং সিস্টেম মেনকেই খুঁজবে।
তাহলে সমস্ত প্রোগ্রাম আমরা মেনের মধ্যে লিখি। প্রথমে ডেটা টাইপের লিস্টিং বুঝতে হবে যে কিছু জানে না তার জন্য। ডেটা টাইপ বলতে আমরা ম্যাথসে যখন করি নরমাল সংখ্যা করি, পয়েন্ট সংখ্যা করি, একটা লেটার নিয়ে কাজ করি, একটা নাম নিয়ে কাজ করি, যেকোনো কিছু নিয়ে কাজ করতে পারি। অনেকগুলো ডেটা টাইপ আছে। একটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ যে শুধুমাত্র নাম্বার নিয়ে কাজ করে। ফ্লোট বা ডাবল ডেটা টাইপ যেটা পয়েন্ট সংখ্যা নিয়ে কাজ করে। যেটা ক্যারেক্টার ডেটা টাইপ সে শুধু একটা লেটার বা ক্যারেক্টার নিয়ে কাজ করে। আর একটা অ্যারে টাইপ ডেটা টাইপ আছে, ক্যারেক্টার অ্যারে বলে যেটাকে সি এর ভাষায়, বা স্ট্রিং ডেটা টাইপ সেটা। সেটা হচ্ছে নাম নিয়ে কাজ করে, নামের মধ্যে মাল্টিপল লেটার থাকে। তো আমার আজকে ইন্টিজার আর ফ্লোট লাগবে, অন্য কিছু লাগবে না। তো ইন্টিজারকে ডিনোট করার জন্য আইএনটি লিখতে হয়। কালার নেমে কালার নেওয়া মানে ডেটা টাইপের কিওয়ার্ড এগুলো। এবার যদি মনে করি দুটো নাম্বার যোগ করবো, দুটো নাম্বার যোগ করা মানে একটা নাম্বারের মধ্যে 10 আছে, এর মধ্যে 10 আছে, বি এর মধ্যে 20 আছে, সি এর মধ্যে সেটা যোগ করবো। তাহলে এ কমা বি কমা সি তিনটে ভেরিয়েবল লাগলো। তাহলে এবিসি তিনটে ভেরিয়েবল নিতে হবে। এবার বললাম কেন? না দুটো নাম্বার যোগ করে একটার মধ্যে স্টোর করব। তাহলে দুটো নাম্বার আমি যদি নর্মালি প্রথম করি তারপরে সেটাকে কেটে বাদ দিয়ে দেবো। প্রথম লিখলাম a ইকুয়ালস টু 10, b ইকুয়ালস টু 20, তাহলে c ইকুয়ালস টু কিছু হবে। তাহলে c ইকুয়ালস যদি করতে চাই তাহলে c ইকুয়ালস টু লিখলাম a প্লাস b। তাহলে পুরো ম্যাথসের কনসেপ্ট বাঁ দিকের ভেরিয়েবলের মধ্যে স্টোর হয় ডান দিকের ক্যালকুলেশন করে। তাহলে a এর মধ্যে 10 আছে, b এর মধ্যে 20 আছে, a প্লাস b করলাম 30 হলো, 30 c এর মধ্যে স্টোর হলো। এবার c টাকে প্রিন্ট করব। যে কোনো কিছু প্রিন্ট করতে গেলে প্রিন্টএফ লাগে। প্রিন্টএফ এর মধ্যে ডবল ইনভার্ট কমা থাকে, তার মধ্যে যা লিখবো সেটা প্রিন্ট হয়। সেটা যদি আমি লিখি এরকম ইকুয়ালস টু দিয়ে এন্ড উইথ সেমিকোলন, মানে প্রত্যেকটা স্টেটমেন্ট সেমিকোলন দিয়ে এন্ড হয়। সেমিকোলনকে টার্মিনেটিং অপারেটর বলে। সেমিকোলন মানে লাইন এন্ড হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা, যদি একটুখানিকে সেভ করে রান করতে যাই, রান আমার কোড রানার দিয়ে রান হবে। এখানে কোড রানার ইনস্টল করা, বা আমি জিসিসির ফাইল লিখিয়ে দিচ্ছি। আসছে তো না আউটপুট? হ্যাঁ, আচ্ছা প্রথমে যেটা ভুল আসছে, ভুলটা দেখি। প্রথম ভুল আসছে যেটা, সেটা হচ্ছে কোনো ভ্যালু প্রিন্ট হচ্ছে না। অ্যাডিশন ইকুয়ালস হয় কিন্তু ভ্যালু প্রিন্ট হচ্ছে না। কোনো ভ্যালু যদি প্রিন্ট করতে হয় তার জন্য আমাকে কি করতে হয়? এবার কি টাইপের ভ্যালু সেটা বুঝতে হবে। ইন্টিজার টাইপের ভ্যালু মানে সংখ্যা। 10 প্লাস 20 করলে 30 হয়। 30 একটা রিয়েল নাম্বার, কোনো ফ্র্যাকশন নাম্বার নয়। যদি ইন্টিজারকে প্রিন্ট করতে হয় তাহলে লিখতে হয় হচ্ছে পার্সেন্ট ডি। ডি এর ফুল ফর্ম হচ্ছে ডেসিমেল। আর যদি কোনো ভেরিয়েবল লাগে তাহলে তাকে কমা দিয়ে ভেরিয়েবলের নাম লিখতে হয় সি। একটা দুটো প্রোগ্রাম একটু স্লো করবো, হ্যাঁ, নাহলে নতুনদের অসুবিধা হবে। হলো? এবার প্রত্যেকবার চেঞ্জ করবি, সেভ করবি, সেভ করে রান করবি। এবার এটা হচ্ছে ডাইরেক্ট রান হয়ে গেল। আর আরেকটা প্রসেস রান করতে হয় যেটা শেখা জরুরি। কারণ কলেজ যখন করাবে টার্মিনালেই করায়। এবার হচ্ছে টার্মিনালে করার জন্য আমি কি করছি? প্রথমে টার্মিনালে গেলাম, নিউ টার্মিনাল খুললাম। এটা তোদের জন্য জানা জরুরি, নতুন কমান্ড। তোরা যদি ভিএস কোড ইনস্টল করেছিস তখন জিসিসি থেকে অনেক সফটওয়্যার ইনস্টল করেছিলিস। তো প্রথম লিখতে হয় জিসিসি স্পেস, ফাইলটার নাম কি দিয়েছিলাম? ফার্স্ট ডট সি। FIR লিখলি, লিখে ট্যাব মারবি, দেখবি চলে এসছে জিসিসি কোলন স্ল্যাশ ফার্স্ট ডট সি, এসছে, এটাই আসবে। এন্টার মারলি। এই জিসিসি এর কাজ হচ্ছে ফাইলটাকে কম্পাইল করা। যেরকম আমরা কম্পাইল করি, ফাইল কম্পাইল মানে প্রোগ্রামের মধ্যে কোনো ভুল আছে নাকি সেটা চেক করা। এবারে এ ডট ডট স্ল্যাশ এ ডট ইএক্সি দে, এসছে। তাহলে আউটপুট দেখার জন্য এ ডট ইএক্সি লাগে। একটা জিনিস তুই বাঁ সাইডে লক্ষ্য করিস, একটা এ ডট ইএক্সি ফাইল তৈরি হয়। এবার ডট স্ল্যাশ দিয়ে আউটপুট দেখতে হয়। ডট স্ল্যাশ এ ডট ইএক্সি, সেটা দিয়ে আউটপুট আসে। এবার বলি ওতে কোড ডাটা বেশি সুবিধা, কিন্তু কলে যদি ইউনিক্স বা লিনাক্স দিয়ে করায় বা টার্বো সি দিয়ে করায় তখন তোর কমান্ড ছাড়া রান হবে না। ওই জন্য কমান্ডটা এই দুটো কমান্ড যেটা লিখলাম, আমি প্রত্যেকটা প্রোগ্রাম এভাবেই রান করবো। এবার গল্পটা হচ্ছে এই প্রোগ্রামটা ম্যানুয়াল আছে। তারা কথা বলিস না। ম্যানুয়াল আছে মানে প্রোগ্রামে ইন্টারাকশন কিছু হয়নি। প্রোগ্রামে জাস্ট আউটপুট স্ক্রিন আসছে। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সবচেয়ে মেইন অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ যাই বলি, অ্যাডভান্টেজ হচ্ছে প্রোগ্রামিং এর মাধ্যমে ইন্টারাক্ট হয়। যদি আমি একটা এটিএম মেশিনকে একটা প্রোগ্রামিং সফটওয়্যারের মধ্যে লোড করা আছে ভেবে নিই, তাহলে এটিএম মেশিনের মধ্যে আমাকে ইনপুট দিতে হয় কার্ড পাঞ্চ করে পাসওয়ার্ড দিয়ে। ও প্রসেস করে আমাকে আউটপুটে টাকা বা ট্রানজাকশন স্লিপ। তাহলে ইনপুট তো দিতে হচ্ছে, কিন্তু এখানে তো ইনপুট দিচ্ছি না। তাহলে ইনপুট এভাবে কেউ নেয় না। আমি এটা থাকলো, পরের প্রোগ্রামে গেলাম, কপি করে নিলাম, ওটার মধ্যে চেঞ্জটা করছি। তো এভাবে নেবো না, এ থাকবে আর বি থাকবে, এই দুটো। ঠিক আছে? এবার প্রথম কথা, স্ক্যানএফ দিলাম। স্ক্যানএফ ইনপুট তোলার কাজ করে। স্ক্যানএফ দেবো, দিয়ে পার্সেন্ট ডি, দিয়ে এম্পারসেন্ট এ, এটা হচ্ছে ইনপুট তোলার লাইন। এবারে যদি এটাকে একটু ভেঙে বলি, স্ক্যানএফ এর মধ্যে কি টাইপের ইনপুট নেবো? না ইন্টিজার টাইপ, ওই জন্য পার্সেন্ট ডি দেওয়া হলো, কমা দিয়ে এম্পারসেন্ট এ। এম্পারসেন্ট এর ফুল ফর্ম বা নাম হচ্ছে অ্যাড্রেস অপারেটর। এ নামক যে ভেরিয়েবলটা আছে সেটা র‍্যাম মেমোরিতে পার্মানেন্টলি স্টোর হবে। মানে যে ভেরিয়েবলটা ইউজ করবো সেই ভেরিয়েবলটা এ এ ভেরিয়েবল যদি হয়, এ বি সি ডি যাই হোক ভেরিয়েবলের নাম হবে, সেই ভেরিয়েবলটা র‍্যাম মেমোরির মধ্যে পার্মানেন্টলি স্টোর হবে এবং সেই অ্যাড্রেসটার মধ্যে গিয়ে যে ভ্যালুটা তুই টাইপ করবি সেই ভ্যালুটা স্টোর হবে। এই প্রোগ্রামে একটা গন্ডগোল দেখা যেতে পারে। আমি যদি আপাতত এই লাইন দুটোকে উড়িয়ে দিই, পরে নিচ্ছি। করলাম, সেভ করলাম, গেট সি যেখানে লাগে না, অ্যাড ডট সি নামে সেভ করলাম। করে মনে করলাম ডিসি দিয়ে রান করবো না, একটু পরে ডিসি দিয়ে করছি, টার্মিনাল দিয়ে রান্না করে এরকম করলাম। এবার এখানে দেখা যাচ্ছে কার্সার এখানে ব্লিঙ্ক করছে এবং টাইপও করতে পারছিস তুই। কিন্তু কিছু বুঝতে পারলাম না যে কি টাইপ করবো। ইউজার এরকম টাইপ করতে পারে। কারণ হচ্ছে এখানে শুধু স্ক্যানএফ লেখা, ইউজার কি করে বুঝবে কি টাইপ করবে? এইজন্য ইউজার বুঝতে পারছে না, একটা প্রিন্টএফ সামনে দেওয়া জরুরি যাতে ইউজার বুঝতে পারে। ঠিক, এখানে শুধু স্ক্যানএফ লেখাতে ইউজার টাইপ তো করতে পারছে। যেই স্ক্যানএফটাকে কমেন্ট করা বলে এটাকে, এই কমেন্ট করে দেওয়া মানে হচ্ছে লাইনটা লক হয়ে গেল। এই লাইনটা আর কম্পাইলার রিড করে না, এই লাইনটা আর এক্সিকিউট বা রান করে না। যদি করিস, দেখ টার্মিনাল এলো, টার্মিনাল বন্ধ হয়ে গেল, টার্মিনালটা এসে বন্ধ হয়ে গেল, তোর আউটপুট এলো না। এবারে প্রত্যেকটা স্ক্যানএফের আগে একটা করে প্রিন্টএফ দেওয়া জরুরি যাতে ইউজার বুঝতে পারে কি টাইপের ইনপুট নেবে। তাহলে এই হলো প্রিন্টএফ। প্রিন্টএফ এখানে লিখলাম এন্টার দা ফার্স্ট নাম্বার।
হলো, এই হলো স্ক্যানের তার। ঠিক আছে, তাহলে একটা প্রিন্টেবল একটা স্ক্যানের একসঙ্গে অনেক হতে পারে। এবার নিলাম সেকেন্ড নাম্বার, এন্টার দা সেকেন্ড নাম্বার, এই হলো। এবার সেকেন্ড নাম্বারটা কার মধ্যে স্টোর হবে, না স্ক্যানে দিয়ে তোল, স্ক্যানে এসছে পার্সেন্ট দিয়ে দিলি, দিয়ে পার্সেন্ট বি দিলি, সেকেন্ড নাম্বার স্টোর হলো। এবার তুই করলি সি ইকুয়ালস টু এ প্লাস বি, হয়ে গেল দুটো নাম্বার অ্যাডিশন। এটাকে প্রিন্ট কর, প্রিন্ট করলি করে সি, ঠিক আছে, সেভ কর, এখান দিয়ে রান কর, তারপর জিসিসি পরের প্রোগ্রামে করছি, এখানে রান করলি, এন্টার ফার্স্ট নাম্বার দেখ স্ক্রিনে তোর প্রিন্ট হয়েছে, এবার টাইপ তুই করতে পারি, ফার্স্ট নাম্বার টাইপ করলি, এন্টার সেকেন্ড নাম্বার টাইপ করলি, অ্যাডিশন এসছে। ডিএস করে এটা। এবার এফসি প্লাস প্লাস বা ওই সফটওয়্যারগুলো কি হতো, একটা স্ক্রিনে ইনপুট মানে কোডিং, অন্য স্ক্রিনে আউটপুট। এখানে কি যে স্ক্রিনে তুই ইনপুট দিচ্ছিস তারই নিচে টার্মিনাল আউটপুট আসছে, তো গেট সিএইচ ম্যান্ডেটরি ভাবে গেট সিএইচ লাগে না, দিলে অসুবিধা নেই, লাগবে না এখানে। যারা নতুন তাদের কোনো কোশ্চেন আছে? পার্সেন্টেজ ডি হচ্ছে ইন্টিজারকে ডি এর ফুল হচ্ছে ডেসিমেল, মানে ডেসিমেল প্লেস বাদ দিয়ে পয়েন্ট ডেসিমেল প্লেস বাদ দিয়ে বাকি প্রিন্ট করো। যখনই তুই পার্সেন্ট ডি দিলি না, দিয়ে সেভ করলি, 45 দিলি 35 দিলি, অ্যাডিশন কিছু এলো না, কেন? তুই পার্সেন্ট ডি দিসনি, পার্সেন্ট ডি ইন্টিজারকে প্রিন্ট করে বা ডেসিমেল প্লেস প্রিন্ট করতে লাগে, যেহেতু দিসনি আউটপুট আসছিল না, দিলি, দিয়ে সেভ করলি, সেভ করে আরেকবার রান করলি, 45 55 মিলি ছিল, এটা এসছে। তুই একই প্রোগ্রামের মধ্যে সাবস্ট্রাক্ট, ডিভাইড, মাল্টিপ্লাই যা কিছু করতে চাস, তাহলে অ্যাড করলি, সাবস্ট্রাক্ট করলি, মাল্টিপ্লাই করলি আর ডিভাইড করলি, ঠিক আছে, অফ টু নাম্বার, ঠিক আছে। এবার তুই যদি মনে করিস ভেরিয়েবল নিয়ে করবি, তাহলে এস নিলি সাবস্ট্রাক্টের জন্য, এম নিলি মাল্টিপ্লাইয়ের জন্য, ডি নিলি ডিভাইডের জন্য, হয়ে গেছে। তাহলে এখানে ক্যালকুলেশন লাগবে, তাহলে এস ইকুয়ালস টু এ মাইনাস বি, এ আর বি এর মধ্যে ইনপুট তোলা আছে অলরেডি, মাল্টিপ্লাই করলাম, করবো আস্তে আস্তে, আমাকে 3-4টে ক্লাস দিয়ে আমি এত ফাস্ট তুই নিতে পারবো তখন, হলো। এবার সবার আগে প্রিন্ট করতে হবে, একটা ভুল করবো সেটা সলিউশন করবি তোরা, যদিও ভুল না, হ্যাঁ এটা পাইথন নয়, সিঙ্গেল ডিভাইডে তোলে, ডিভাইড কোশ্চেন তোলে, রিমাইন্ডার তুলবে না, হলো। দিয়ে পার্সেন্ট দিয়ে দিলি, দিয়ে তুই এসকে প্রিন্ট করলি, দিয়ে সাবস্ট্রাক্ট হলো, কপি কর, মাল্টিপ্লিকেশন ডিভিশন, ওখানে ঠিক সাবস্ট্রাকশন হলো, এখানে তুই মাল্টিপ্লিকেশন করলি, আর এটা ডিভিশন নিলি, না এখন কোশ্চেনটি আসুক পরে, ডিভিশনটি নিলি। এই প্রোগ্রামে একটা ভুল আছে, কে বলবি? আসুক ইন্টিজারে আসুক, পরে ঠিক করবো, পরে ঠিক করবো, টাইপ কাস্টিং করা মুশকিল আছে, সেম লাইনে প্রিন্ট হবে, স্ল্যাশ এর নেই, স্ল্যাশ এর নেক্সট লাইনে প্রিন্ট করার জন্য লাগে। তুই ফার্স্ট নাম্বার নিলি 45, সেকেন্ড নাম্বার দিলি 10, এডিশন 55 এসে, সাবট্রাকশন 35, মাল্টিপ্লিকেশন 450, ডিভিশন 4.5 আসা ছিল, ইন্টিজার পয়েন্ট নেয় না, হ্যাঁ 45 কে 10 দিয়ে ডিভাইড করলে 4 আসছে, 4.5 আসার কথা, ইন্টিজার পয়েন্ট নেবেই না, তার জন্য 4ই আসবে। এবার সবচেয়ে বড় ভুল হচ্ছে স্ল্যাশ এন, প্রত্যেকটা শেষে স্ল্যাশ এন বা শুরুতে স্ল্যাশ এন দিতে হয় তোর ইচ্ছা, তুই এর শেষে দিলি না, তুই চাইলি এর শুরুতে দিবি, শুরুতেও হবে। স্ল্যাশ এন এর ফুল ফর্ম হচ্ছে, বা স্ল্যাশ এন হচ্ছে, স্ল্যাশ এন কে এসকেপ সিকোয়েন্স বলা হয়, অনেকগুলো এসকেপ সিকোয়েন্স লাগবে আমাদের প্রোগ্রামিং করতে, এটা একটা, একে বলা হয় নিউ লাইন। নিউ লাইন মানে কার্সার অটোমেটিক্যালি পরের লাইনে চলে যাবে। তাহলে একটা কোশ্চেন হচ্ছে, ইনপুট তোলার সময় স্ল্যাশ এন দিতে হচ্ছে না কেন? ইনপুট দেওয়ার পর আমি এন্টার মারছিলাম, যদি আমি আউটপুট স্ক্রিন দেখাই, আমি ফার্স্ট ইনপুট যখন দিচ্ছিলাম, এবার কিন্তু প্রিন্টের পরে প্রিন্টেপ ছিল, এন্টার দা ফার্স্ট নাম্বার, আমি যদি উপরে দেখাই, এন্টার দা ফার্স্ট নাম্বার স্ল্যাশ এন দিইনি, কেন? আমি প্রথম নাম্বার টাইপ করার পর এন্টার মারছি, অটোমেটিক কার্সার নামছে, আর আউটপুটের সময় তো আউটপুট প্রিন্টেপ যেটা, এই প্রিন্টেপ গুলো, সেই প্রিন্টেপ গুলো স্ল্যাশ এন কারণে কিন্তু প্রিন্ট করছে, ডিসপ্লে করছে, এগুলো। এই 35 দিলি, এখানে অ্যাডিশন এসে, সাবট্রাকশন আছে, মাল্টিপ্লিকেশন ডিভিশন এসে, 45 কে 35 দিয়ে ভাগ করলে 1 পয়েন্ট সামথিং আসে, এবার পয়েন্ট সামথিং নেবে না, কারণ ইন্টিজার আছে, একটুখানি বুঝতে পেরেছি? কারো কোনো কোশ্চেন আছে? এবারে এইটা ডাইরেক্টলি করা যায়, আমি যদি করি, মানে দুটো ইনপুট একসঙ্গে তুলবো, তাহলে এভারেজ বের করবো, ঠিক আছে। তাহলে পরের প্রোগ্রামে যা, রাইট এ প্রোগ্রাম, ডাব্লিউপি শর্টে লিখবা, আগে সেভ করে নে, অ্যাভারেজ ডট সি দিলাম, ঠিক আছে, রাইট এ প্রোগ্রাম টু, বল কি করবো, ক্যালকুলেট অ্যাভারেজ অফ টু নাম্বার, ঠিক আছে। তাহলে ফার্স্ট হেডার ফাইলটা লাগবে, stdio ডট h নিলি, এখানে মেন নিলি, এখানে ইন্ট এ কমা বি কমা সি তিনটে নাম্বার নিলি, তিনটে নাম্বারে অ্যাভারেজ বেরোবে, এরকম করে ইনপুট তোলা যায় এক লাইনে সবটা, তিনটে একসঙ্গে তোলা যায় না। এটা কি হলো, এটা এটা 3 নাম্বার পার্সেন্টেজ, এই মাঝখানে ভুলেও পার্সেন্টেজ মাঝখানে স্পেস দিবি না, তিনটে ইনপুট একসঙ্গে, তিনটে কেন 10টা ইনপুট একসঙ্গে তোলা যায়, যদি তুলতে হয় পার্সেন্টেজ পার্সেন্টেজ পার্সেন্টেজ, আর এখানে স্পেস দিতে পারি আমার ইচ্ছা হলে, এখানে আমার ইচ্ছা হলে স্পেস দিতে পারি, কিন্তু না দিলে খারাপ লাগবে, ওই জন্য দিচ্ছি না, আদারওয়াইজ দিতে পারি। প্রথম কমা অ্যাম্পারসান এ হচ্ছে ফার্স্ট নাম্বার তোলার জন্য, প্রথম পার্সেন্টের জন্য, সেকেন্ড কমা অ্যাম্পারসান বি হচ্ছে সেকেন্ড নাম্বার তোলার জন্য, থার্ড কমা এটা। এতে অ্যাডভান্টেজ হচ্ছে ফাইলটা যদি সেভ করি, সেভ করে জিসিসি দিয়ে আরেকবার রান করছি, ভিডিও থাকবে, যদি ভুলে গিয়ে থাকি ভিডিও দেখে নিবি, জিসিসির গল্পটা, জিসিসি শেখা খুব জরুরি। জিসিসি একটা কম্পাইলার, যে হচ্ছে ফাইলকে কম্পাইল করা, যেমন সি প্লাস প্লাস যদি মনে করিস করেছি যখন, তখন আমরা কম্পাইল করতাম আর রান করতাম, জিসিসি দিয়ে, কি নাম দিয়েছি ফাইলের, এভিজি, এভিজি দিয়ে ট্যাব মার, দেখবি ডট স্ল্যাশ চলে আছে, সামনে ডট স্ল্যাশ দেওয়া জরুরি, জিসিসি কোলন ড্যাশ কোলন স্ল্যাশ এভিজি ডট সি, এটা কম্পাইলের জন্য। এবার ডট স্ল্যাশ এ ডট ইএক্সি দেবো, এটা 3 নাম্বার, তিনটে নাম্বার একসঙ্গে তুলবে, 45 35 25 এভাবে তোলা যেতে পারে, আর কিভাবে তোলা যেতে পারে, না আরেকভাবে তোলা যেতে পারে,
45, এন্টার দিয়ে 35, এন্টার দিয়ে 25, তিনটে একসঙ্গে তুলবে। এটা মানে তিনবার প্রিন্টএফ, তিনবার স্ক্যানএফ রাখবো না, 6টা লাইন দিয়ে 2 লাইনে হলো। তো প্রোগ্রামিং করতে গেলে আমাকে লাইন কমাতে হবে, কারণ পরের দিকে প্রোগ্রামের লেন্থ বড় হতে থাকে। তো আমাকে যত বেসিক কাজগুলো, যে 3টে ইনপুট তুলতে হবে, 3টে ইনপুট একসঙ্গে করে দিলাম। এবার আমাকে টোটাল এভারেজ বের করতে হবে। যদি আমি ভেরিয়েবল চাই, ভেরিয়েবল দিয়ে করতে পারি, ডাইরেক্ট করতে পারি। ডাইরেক্ট করার জন্য কি করলাম, প্রিন্টএফ টোটাল ইকুয়ালস টু দিয়ে পার্সেন্ট ডি দিলাম। টোটাল ইকুয়ালস টু পার্সেন্ট দিলাম, দিয়ে কি করব, a প্লাস বি প্লাস সি একবার করে দিলাম। এটা নাম্বার নিলাম, তিনটে সামনে একটা ভুল আছে, ব্র্যাকেট একটা ক্লোজ এক্সট্রা হবে, সেমিকোলন হবে, হয়েছে। এটা তিনটে এভারেজ করব না, সাম দেখাবো, এভারেজ দেখাবো, দুটোই দেখাবো, টেনশন নিস না। এখানে হলো 20 45, 20 35, 20 25, হয়েছে। এবার তিনটের এভারেজ দরকার। এভারেজ করতে গেলে এখানে তুই সেম লাইনে করতে পারিস, তোর ইচ্ছা তুই আলাদা লাইনে করতে পারিস, স্ল্যাশ এন দিয়ে এভারেজ ইকুয়ালস টু করে দিলি পার্সেন্ট ডি। বলো, এবার পার্সেন্ট ডি, যেহেতু কোনো ভেরিয়েবল স্টোর করিস নি, তাহলে তোকে আবার সেম খাটনি খাটতে হবে। যদি ভেরিয়েবল স্টোর করতিস তাহলে তো খাটনি কমে যেত। সেই দেখায় কিভাবে, বাই 3 করলাম, হয়েছে। এবার যদি তুই বললি এটাকে প্রিন্ট করে নে আগে, তারপর এটাকে ভেঙে করতে চাস, তার জন্য লাইন বাড়বে। এখানে হয়ে গেল 45, 30, 20, এখানে 95/3 31.33 হয়, 31 প্রিন্ট হয়েছে, হ্যাঁ বলো। এবার তুই যদি বলিস যেভাবে করতে চাস না, তাহলে কমেন্ট কর। 3 দিয়ে একটা খাটতে চাইলে এটা ভেরিয়েবল দিয়ে কাজ হয়, ছোট ছোট প্রোগ্রাম ভেরিয়েবল না নিয়ে কাজ করা ভালো। টি আর এভারেজ হলো, তাহলে টি ইকুয়ালস টু প্রথমে a প্লাস বি প্লাস সি, টোটাল বেরিয়ে গেল। এবার এভারেজ ইকুয়ালস টু t/3, যেহেতু টি এর মধ্যে টোটালটা আছে, হয়ে গেল। এবার তুই এই লাইনটা চাইলে কপি করলি, এখানে প্রিন্ট করলি। টোটালটাকে করতে চাইলে এখানে টি প্রিন্ট করে দিবি, এভারেজটাকে করতে চাইলে এখানে এবিজি প্রিন্ট করে দিবি। সেভ কর, দিয়ে ওই লাইনটা কমেন্ট করা আছে, তো ওই লাইনটা প্রিন্ট হবে না, আর বাকিটা কাজ হবে। এবার নে 40, 30, 20, 90 বেরোচ্ছে, এভারেজ 30 বেরোচ্ছে, বুঝে গেছিস। এটা বেসিক। এবার একটা করা বেসিক, তারপরে গিয়ে ইফেলস ঢুকবে, আর বেসিকের কতগুলো প্রোগ্রাম দিয়ে দেবো। তো মডুলাসের খেলা বুঝিয়ে দিয়ে চাই একদম ডাইরেক্ট। ডিভিশন আর মডুলাস অপারেটর আছে, দুটো অপারেটর ইউজ হয়। একটা অপারেটরকে একটা মাল্টি লাইন কমেন্ট বলা হয়। আচ্ছা, আগে সেভ কর ভাই। এটা করবো হচ্ছে ডে টু মান্থ ডট সি, সেই প্রোগ্রাম, ঠিক আছে। এটা মাল্টি লাইন কমেন্ট বলে, এই মাল্টি লাইন কমেন্ট। আর আগের যে কমেন্টটা লিখেছিলাম যেটা সিঙ্গেল লাইন কমেন্ট বলে, মানে শুধু ওই লাইনটা লক হয়ে যাবে আর সব লাইন খোলা থাকবে। আর এই লাইনটার মধ্যে যা লিখবি, যতগুলো লাইন লিখিস না কেন, সব লক থাকবে, পুরোটাই লক থাকবে। এটা করবো কি, বোঝাবো কি, আসল কনসেপ্ট হচ্ছে দুটো সাইন লাগে, একটাকে ডিভিশন অপারেটর বলা হয়, একটাকে মডিউলাস অপারেটর বলা হয়। এটার নাম হচ্ছে মডিউলাস অপারেটর, আর এটাকে ডিভিশন অপারেটর। দুটোর কাজ একদম আলাদা, দুটো কাজ করে একই, রেজাল্ট দেয় আলাদা। যদি মনে করি 37/5, তাহলে যদি 37/5 করি, তাহলে 7 আউটপুট দেবে, কারণ 37 কে 5 দিয়ে ডিভাইড কর, কোশ্চেন 7 হয়, কোশ্চেন 7 রিমাইন্ডার 2 হয়। তো এই সাইনটা শুধু কোশ্চেনটি তোলে। কিন্তু যদি এটা হতো এরকম 37 মডিউলাস 5, তাহলে এই মডিউলাস রিমাইন্ডার তোলে, রিমাইন্ডারের কাজ হচ্ছে 2 তুলবে। তাহলে এরকম কিছু করব। কোশ্চেনটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু কনভার্ট ডে টু মান্থ, ডি কমা এম, হ্যাঁ, ডে থেকে মান্থ, এই আসতে কথা বলি না, এক মাসে 30 দিন, 1 মান্থ ইকুয়াল 30 ডেজ। তাহলে বল সৌভিক, বল দেবজিৎ, ভাবি জিজ্ঞেস করবো, সে অপমানিত হবে তার থেকে বল। ডে টু মান্থ, ইনপুট কোনটা নেবো, আউটপুট কোনটা আসবে? ইনপুট কিসে, ডেট, এই যে কোশ্চেন রাইট এ প্রোগ্রাম টু কনভার্ট ডে টু মান্থ, ইনপুট কোনটা, আউটপুট কোনটা? ইনপুট জোরে বল, স্টুডেন্ট কি করছিস? ইনপুট ডে, আউটপুট মান্থ, তাহলে প্রিন্টএফ এন্টার দাও। একটা জিনিস মনে রাখবি, দাঁড়া একটু বলে দিই, বলে দেওয়া জরুরি। দু রকম প্রিন্টএফ ইউজ হচ্ছে, আগের প্রোগ্রামে চলে যা। একরকম প্রিন্টএফ স্ক্যানএফের সঙ্গে ইউজ হচ্ছে, যেটাকে মনে হচ্ছে ইনপুট তোলার কাজ করছি। আর এরকম প্রিন্টএফ শুধু আউটপুট বা ডিসপ্লে করার কাজ করছি। একটা জিনিস মনে রাখবি, যে যে প্রিন্টএফ গুলো স্ক্যানএফের সঙ্গে ইউজ হবে বা ইনপুট তোলার কাজ করবে, তার পাশে এন্টার এন্টার ওয়ার্ডটা ইউজ করলে বেটার হয়। না ইউজ করলে কোনো প্রবলেম নেই, ইউজ করা মানে ইউজারকে বোঝানো যে ইউজার তুমি এন্টার করো, এন্টার দ্য ডে, এন্টার দ্য ডে হলো। এবার তুই স্ক্যানএফ দিলি, দিয়ে পার্সেন্ট দিয়ে দিলি এটিকে তোলার জন্য, এম্পারসেন্ট ডি এর মধ্যে ডে তুললাম, হয়েছে। ডেটা উঠে গেছে। এবার তোকে কি বের করতে হবে, মান্থ, তাই তো। মান্থ মানে ডে কে 30 দিয়ে ডিভাইড করলে মান্থ আসে, ডি ডিভাইড বাই 30 করলি, প্রোগ্রাম এসছে। এবার প্রিন্ট কর, প্রিন্টএফ একটা ফ্লোট দেখাতে হবে, মান্থ ইকুয়ালস টু পার্সেন্ট ডি দিয়ে এম, কেন ইন্ডিয়ান নিচে ফ্লোট কেন দেবো, হলো। মান বেরিয়ে গেছে, দিয়ে সেভ কর একটু, করে রান কর। এটা দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া, 30 ডেজ দিলি, 1 মান্থ আসছে, হ্যাঁ। স্ক্যানে পার্সেন্ট দিতে হবে, আর ভেরিয়েবলটা তো ডি নাম দিছিস, ওই জন্য পার্সেন্ট ডি। ভেরিয়েবল নাম যদি অন্য কিছু দিস, তাহলে ভেরিয়েবল সেটা দিতিস। এই প্রোগ্রামে ভুল কি আছে বল বিরাজ। হ্যাঁ বল। স্যার যদি সাপোজ ধরেন 29 বা সামথিং এরকম দিয়ে দিই, তো ওগুলো দিলো না, জিরো চলে আসবে। 29 দিলাম, মান 0 আসবে, ঠিকই তো এসছে মান 0, কিন্তু ডে 21 আসে, 29 আসার কথা ছিল।
বা 35 দিলাম। তাহলে প্রিন্ট আউট করা ছিল 1 মান্থ 5 ডেজ। হ্যাঁ। তাহলে মান্থ 1 আর 5 ডেজ আলাদা ছিল, সেটা আসছে না। তাহলে করতে গেলে আমাকে এবার রিমাইন্ডারের কাজ লাগবে। তাহলে এখানে রিমাইন্ডার যেটা হবে ডেতে বেরোবে। হ্যাঁ। মান্থটা যদি 1 এ হয় তাহলে রিমাইন্ডারটা ডে। তাহলে ডি এর মধ্যে স্টোর করব। ডি এই যে মডুলার সাইন। মডুলার সাইন খুব কাজে লাগবে প্রোগ্রামে। এ ইকুয়ালস টু করে দিলি, দিয়ে পার্সেন্ট ডি দিলি। ঠিক আছে? দিয়ে ডি দিয়ে দিলি। ঠিক আছে? এই প্রোগ্রাম প্রথম ২-৩ টে ক্লাসের প্রোগ্রাম আমাকে বোর্ডে গিয়ে বোঝাতে হবে না। তারপরে লুপ শুরু হলে বোর্ডে লাগবে, হ্যাঁ? তখন একটু খাটাখাটনি হবে। তো মান্থ আর ডে করলাম। আউটপুট দেখা যাক ঠিক আসছে নাকি, যদি কেউ না বুঝিস বলবি। আমি নতুনদের বলছি যারা প্রথম করছিস। সি 35 দিলি 1 মান্থ 5 ডে। 60 দিলি 2 মান্থ 0 ডে। 67 দিলি 2 মান্থ 7 ডেজ। আউটপুট ঠিক আসছে। কাউকে বোঝাতে হবে? কাউকে বোঝাতে হবে? এই লাইনটা যদি কমেন্ট করে দিস খেলা উল্টে যাবে। 67 এ কি আসবে বোঝ। 67 তো? 2 মান্থ 67 ডেজ। কেন? মান তো ঠিক আসছে। ডে তো চেঞ্জ হচ্ছে না। যেহেতু ওই লাইনটা কমেন্ট হয়ে গেছে, তাহলে ডেটা চেঞ্জ হচ্ছে না। ডেটা যা ছিল তাই রয়েছে 67। যেহেতু ডেটা 67 ই রয়েছে, তাহলে আউটপুট আসছে না। যেই কমেন্টটা খুললি তখন কি হচ্ছে? 67 কে 30 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার তোলা হচ্ছে। রিমাইন্ডার 7 উঠলো, রিমাইন্ডারটা না ডি এর মধ্যেই স্টোর হলো। তাহলে রিমাইন্ডারটা ওভাররাইড হয়ে যাচ্ছে না আগেরটা। তাই জন্য আউটপুট এরকম আসছে। এই হলো 67 নিয়ে না। ঠিক আছে? বুঝেছিস? এবার প্রোগ্রামিং এ কি করতে হয় সেটা শিখুক আগে। বুঝতে? ফ্লোট তুলবো। সার্কেলের এরিয়া পেরিমিটার বা সার্কামফারেন্স আর এরিয়া বের করবো, হ্যাঁ? সার্কেলের বের করতে গেলে দেখ সার্কেলের পাই এর মান 3.14 পয়েন্টে আছে। তাহলে ইন্টিজার নিয়ে কাজ নেই। তাহলে কোশ্চেন হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট এরিয়া আর পেরিমিটার অফ সার্কেল। এই হচ্ছে সার্কেল, তার এরিয়া পেরিমিটার লাগবে। ঠিক আছে? ভয়েড মেইন দিয়েই করবি। 2 থেকে 3 মাস পরে যখন ফাংশনে ঢুকবো, 3 মাস ধরে নে। যদি ফাংশনে ঢুকি তখন আমি ভয়েড মেইনের বদলে কেন ইন্ট মেইন ইউজ হয় বা ফাংশনের কাজ বুঝে গেলে তখন ভয়েড মেইনের চেঞ্জটা বুঝবি। ভয়েড মেইন দিয়েই করা উচিত সি যদিও। সি এর সঙ্গে সি প্লাস প্লাসের মেইন পার্থক্য ভয়েড মেইনে। ফ্লোট নিলি। ফ্লোট আর মানে রেডিয়াস তোলার জন্য। এ আর এরিয়া বের করতে, পি আর হচ্ছে পেরিমিটার বের করতে। হয়েছে? এবার হচ্ছে প্রিন্টএফ নে। এন্টার দা রেডিয়াস। এই হচ্ছে রেডিয়াস উঠলো। চেঞ্জ দেখ। ফ্লোট নিয়েছি। ফ্লোট আর ইন্টিজার মধ্যে পার্থক্য। ইন্টিজার শুধু নরমাল সংখ্যক। ক্যালকুলেটরে করলি 45 ডিভাইড বাই 10 4.5 থাকে ক্যালকুলেটর। তাহলে পয়েন্টে আসছে? আচ্ছা, ইন্টিজারে ইনপুট তোলার জন্য পার্সেন্ট ডি লাগে, ফ্লোট ইনপুট তোলার জন্য পার্সেন্ট এফ লাগে। কিন্তু ফ্লোটের একটা গল্প আছে। ফ্লোট পয়েন্টের পর 6 ডেসিমেল প্লেস অবধি নেয়। মানে পয়েন্টের পরে 6 ঘর অবধি নেবে, তারপরে নেয় না। তাহলে রেডিয়াসটা তুলে কার মধ্যে স্টোর করলি? আর এর মধ্যে। হলো? এবার এরিয়া বের করতে। এরিয়া ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার। পাই এর মান 3.14 ইনটু আর আর স্কয়ার, পরে ওই পাওয়ার গল্প শিখবি। এরিয়া বেরিয়ে গেল। মনে করলি এরিয়াটাকে প্রিন্ট করতে চাস। তাহলে প্রিন্টএফ দিলি। এরিয়া ইকুয়ালস টু পার্সেন্ট এফ দিতে হবে কারণ ফ্লোট যেহেতু। দিয়ে এ আর দেখালি। এই প্রোগ্রামটা ছোট ভুল আসবে। সেভ করলাম। যে টার্মিনাল দিয়ে রান করতে চাইলে টার্মিনাল দিয়ে রান করা। নিউ টার্মিনাল কর। করে জিসিসি স্পেস সিআইআর দিয়ে ট্যাব মার, চলে এসছে। ডট স্ল্যাশ এ ডট ইএক্সি। ঠিক আছে? রেডিয়াস তুলি 3.5 এসছে। এটা প্রবলেম আছে, পয়েন্টের পর যত ঘর আসার কথা তার বেশি ঘর চলে আসে, কারণ আমি ফ্লোটে বললাম পয়েন্টের পর 6 ডেসিমেল প্লেস আছে। অটোমেটিক পয়েন্টের পর 6 ঘরই আছে দেখ। আর তুই যদি পয়েন্টের পর যতগুলো ঘর আছে সেটা কন্ট্রোল করতে চাস, সেটা কন্ট্রোল করা যায়। তুই চাইলি 0.3f, কিন্তু এটা স্ক্যান এপে করবো না, প্রিন্ট এপে করবো। পার্সেন্ট কত ঘর? পার্সেন্ট 0.3f মানে পয়েন্টের পর 3 ঘর আসবে। এবার তুই যেটা দিয়েছিলি সেটাই দে। এন্টার দ্য রেডিয়াস 3.5 দিলি। দেখ 38.465 আসছে। পয়েন্টের পর 3 ঘর আছে, 3 এর বেশি আসছে না। এমনই পয়েন্টের পর 2 ঘর চাই। তাহলে 0.2f দেবো, দিয়ে সেভ করবো, দিয়ে রান করবো। হয়েছে? 3.5 দিলাম। এরিয়া বেরোচ্ছে 38.47। একইভাবে পেরিমিটার ইকুয়ালস টু 2 পাই আর 2 ইনটু 3.14 ইনটু আর করে পেরিমিটার স্টোর করলাম। এবার যখন এরিয়াকে প্রিন্ট করতে যাচ্ছি, যদি শুধু পার্সেন্ট এফ দিই আর পেরিমিটারকে শুধু পার্সেন্ট এফ দিই, দিয়ে সেভ করলাম, রান করলে দেখা যাচ্ছে 3.5 দিচ্ছি যেহেতু পয়েন্টের পর 6 ডেসিমেল প্লেস অটোমেটিক আসছে। তার কারণ হচ্ছে পার্সেন্ট এফ বা ফ্লোট টাইপ ভেরিয়েবল হচ্ছে পয়েন্টের পর 6 ডেসিমেল প্লেস অবধি নেয়। এবার যদি সেই ডেসিমেল প্লেস আমি কমাতে চাই, সাপোজ আমি চাইছি পয়েন্টের পর 2 ডেসিমেল প্লেস আসুক, এটারও পয়েন্টের পর 2 ডেসিমেল প্লেস আসুক। সেভ করলাম। সেভ করে যদি আরেকবার রান করাই, রান করতে চাইলে 3.5 দিলে দেখা যাচ্ছে আগের আউটপুটের সঙ্গে এখানে ডিফারেন্স পাওয়া যাচ্ছে। আগের আউটপুটে পয়েন্টের পর 6 ডেসিমেল প্লেস নিয়েছিল, এখানে পয়েন্টের পর 2 ডেসিমেল প্লেস। আমার ইচ্ছা হতে পারে পয়েন্টের পর 1 ডেসিমেল প্লেস চাই। তাহলে 0.1 ডেসিমেল প্লেস মানে 0.1 এফ দিয়ে দিই যদি, তাহলে ফ্লোটের পরে বা পয়েন্টের পরে 1 ডেসিমেল প্লেস অব্দিই আসবে। এতে দেখা যাচ্ছে 38.47 ছিল। 4 বা 5 বা 5 এর বেশি হলে সে 1 টা এড হয়, আগে যেটা ছোটবেলার নরমাল নিয়ম। সেটা 38.5 হলো। আর 21.98 ছিল। 8 আছে যেহেতু 8 থাকা আমার 5 বা 5 বেশি থাকা 1 যোগ হয়। তাই 21.98 এর সঙ্গে 9 এর সঙ্গে 1 যোগ হলো 21.9 প্লাস 0.1 যোগ করে 22.0, তো 22.0 এলো। এটা দাঁড়াচ্ছে আমার সার্কেলের এরিয়া আর পেরিমিটার বের করা শিখলাম।